ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ, নিজেদের ভুল শুধরে সঠিক ট্র্যাকে ফিরতে হবে। কার্লো আনচেলত্তির শিষ্যরা ফ্রান্সের বিপক্ষে যেই ধরনের ভুল করেছিল সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য আনচেলত্তি নিশ্চয়ই একটা ছক কষেছেন। প্রশ্ন হলো যে এই ছকের অংশ কি ভিনিসিয়াস জুনিয়র এখনও আছেন? কেন এই প্রশ্নটা আসলো তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তা হলো ভিনিসিয়াস জুনিয়র কিছুটা অস্বস্তি থাকার কারণে ট্রেনিং ক্যাম্প ছেড়েছিলেন। এখন তারপরের আপডেটটা কি, এটা যদি আপনি এই মুহূর্তে জানতে চান বা জানার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনাকে এই মুহূর্তে দুটো কাজ করতে হবে। নাম্বার 1, পরিস্থিতিটা ভালো করে বুঝতে হবে। নাম্বার 2, ধৈর্য ধরতে হবে। যদি না বোঝেন আর যদি অধৈর্য হন, তাহলে এই পুরো পরিস্থিতি আপনার কাছে ঘোলাটে থাকবে। মুখে যা আসে যা তা বলে বেড়াবেন, আমাকেও বলতে পারেন এবং ব্রাজিল দলকেও আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। ভিনিসিয়াসের এই বিষয়টা বোঝানোর জন্য আপনার সামনে যদি মার্কুইনহোসের পরিস্থিতিটা একটু রিক্যাপ করি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। অস্বস্তির কারণে ট্রেনিং ছেড়েছিলেন, ফ্রান্সের বিপক্ষে খেলেননি এই পর্যন্ত আপনি জানেন। আবার এটাও জানেন যে তিনি কিন্তু ফিরে এসেছেন, একই সাথে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেন। ভিনিসিয়াস জুনিয়র আর মার্কুইনহোসের চোট বা অস্বস্তিটাকে আসলে একই পর্যায়ে? না, ভিনিসিয়াস জুনিয়রেরটা তার চেয়ে অনেকটাই কম। খুব হাসি খুশি তিনি ট্রেনিংটা যে ছেড়েছিলেন, এবং ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে এটা খুব গুরুতর কিছু না, মানে নিজেকে সাবধান রাখা এবং রিস্ক না নেওয়ার জন্য তিনি ট্রেনিংটা ছেড়েছিলেন। কার্লো আনচেলত্তি এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন। হ্যাঁ, এই সচেতনতার মধ্যে একটা জিনিস ঘটে গেছে, তা হলো রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির সাথে যোগাযোগ করেছে এবং তাকে নিয়ে যেন রিস্ক নেওয়া না হয় বা পুরো পরিস্থিতিটা কি সেটা বোঝার জন্য যোগাযোগ করেছিল, এবং কার্লো আনচেলত্তি বলেছেন যে আমরা ভিনিসিয়াসকে নিয়ে খুব বেশি রিস্কে যাব না বা তাকে নিয়ে রিস্ক নেওয়া হবে না। এখন এই জায়গায় একজন ব্রাজিলিয়ান হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন তৈরি হতে পারে, ওই রিস্ক না নেওয়ার কারণে কি কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে ক্রোয়েশিয়ার বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নেবেন? দেখুন, নিবেন কি নিবেন না এটা যথাসময় বোঝা যাবে, কিন্তু এখন অবধি বিষয়টা যেটা দেখা যাচ্ছে বা আমি ব্যক্তিগতভাবে মনে করছি, তা হলো যে একদিন রেস্ট নিলে পরের দিন মোটামুটি ফ্রিভাবে তিনি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। কিন্তু ব্রাজিলের হাতে এখনও সময় আছে, এবং এমনও হতে পারে যে সে মোটামুটি যেইভাবে মানে হাসতে হাসতে ট্রেনিং গ্রাউন্ডটা ছেড়ে গেছে সাবধানতার খাতিরে, পরবর্তী একদিন গ্যাপ দিয়ে পরের দিন যদি আবার ট্রেনিংয়ে ফিরে আসে তাহলে খুব একটা সমস্যা হবে না। সাবধানতার বশবর্তী হয়ে যদি তাকে 45 মিনিট খেলানো হয় কিংবা সেকেন্ড হাফে খেলানো হয়, তাতেও আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। এখন পুরো পরিস্থিতিটা ডিপেন্ড করছে কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসের অবস্থা এই দুটোর মাঝখানে। এজন্য আপনাকে শুরুতেই বলেছি ধৈর্য ধরতে হবে এবং পুরো পরিস্থিতিটা বুঝতে হবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। এবার আসা যাক ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। এই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য বলেন বা কার্লো আনচেলত্তির জন্য বলেন বা যার জন্যই বলেন না কেন, এটাও একটা ভাইটাল ম্যাচ হতে যাচ্ছে। তবে এই ভাইটাল ম্যাচের মাঝখানে রাফিনহার অনুপস্থিতিটা ব্রাজিলকে একটু ভোগাবে, কিন্তু ব্রাজিল একটা জায়গায় বা একজন ভক্ত হিসেবে আপনি একটু সান্ত্বনা খুঁজতে পারেন, তাহলে হেনরিক গত ম্যাচে যেভাবে খেলেছে তাতে করে রাফিনহার ওই অভাবটা বুঝতে নাও দিতে পারে, এটা আপনি আশা করতে পারেন। কিন্তু রাফিনহার উপস্থিতিটা দলের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল। দেখুন, ইনজুরি এবং সার্বিক দিক বিবেচনা করলে আসলে যা দেখা যায় তা হলো দলগুলো এখন এই মুহূর্তে যেই জায়গা আছে, কার্লো আনচেলত্তির হাতে সময় কম ছিল এবং তিনি চেয়েছিলেন যে একটা বড় দলের বিপক্ষে বা বড় দলগুলোর বিপক্ষে যদি খেলা যায় তাহলে প্রস্তুতিটা একটু ভালো হবে। অন্যদিকে প্লেয়ারদের উপরেও ক্লাব কর্তৃক প্রেশারটা রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, তারপরে লিগ রয়েছে, এই সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্লেয়াররা না নিতে পারছে বেস্ট এফোর্ট। মানে বেস্ট এফোর্ট দিতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, এই হিতে বিপরীতগুলো আসলে কেন বেশি হয় এটা বোঝার জন্য আপনাকে আরেকটু ইনডেপথ ভাবতে হবে এবং যেতে হবে। সেটার কারণ হলো একটা পরিবেশে একটা মানুষ যখন থাকে, সেই পরিবেশ থেকে যখন অন্য একটা পরিবেশে যায় তখন নিজের ভেতরে একটা পরিবর্তন আসে, এটা শারীরিক একটা পরিবর্তন চলে আসে, ন্যাচারালি একটা পরিবর্তন চলে আসে। যেমন আপনি যদি গ্রামে থাকেন, গ্রাম থেকে যখন শহরে আসেন, শহরের পানি, শহরের আবহাওয়া, এইটা যেমন আপনাকে একটু বেকায়দা বা একটু ডিসকমফোর্ট তৈরি করে দেয়। আবার আমরা যারা ঢাকাতে থাকি নিয়মিত, আমরা যখন একটু গ্রাম সাইডে যাই, গ্রামের ওই পানিটা আমাদের স্যুট করতে একটু সময় লেগে যায়। ভাই, মানুষ তো, রোবট তো না, এই সমস্যাগুলো সবারই হয়। তো এই সমস্যাগুলো তো আসলে পরিবর্তন করা সম্ভব না। আপনি পানিটা মিনারেল খাইতে পারেন, কিন্তু বাতাস তো আর পরিবর্তন করতে পারবেন না, ওই মাটি তো আর পরিবর্তন করতে পারবেন না। যে কারণে
ইউরোপিয়ান কালচারে বা মানে প্লেয়াররা যেই ধরনের জায়গায় খেলে খেলে অভ্যস্ত, সেই জায়গা থেকে হঠাৎ করে একদিন 2 দিনের মধ্যে গিয়ে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা আসলে দুষ্কর হয়ে যায়। যারা মানিয়ে নিতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা মানিয়ে নিতে পারে না সেটাও কখনো কখনো প্রকৃতির উপরে ছেড়ে দিতে হয়। ফ্রান্সের বিপক্ষে যেই ভুলগুলো কার্লো আনচেলত্তির শিষ্যরা করেছে, ওই ভুল থেকে বেরিয়ে আসার জন্য মোটামুটি ব্রাজিলিয়ান মিডিয়ার থ্রুতে যেটা জানা গেছে তা হলো কার্লো আনচেলত্তি মিডফিল্ডটাকে এই মুহূর্তে একটু বেশি গুরুত্বের সাথে নিচ্ছেন। এখন এই মিডফিল্ড নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আসলে দুঃখজনক অনেক কিছু চলে আসবে। সেই ব্যাপারগুলো বলে আমি আপনাদেরকে আপসেট করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে মিডফিল্ডের ক্রিয়েটিভিটির অভাবের কারণে মানে ফ্রান্সের বিপক্ষে কিন্তু গোল জোনে বা ফরওয়ার্ডদের কাছে খুব বেশি বল সাপ্লাই দেওয়া হয় নাই। এই জায়গাটা নিয়ে কার্লো আনচেলত্তি কাজ করেছেন। এখন এই জায়গা নিয়ে যদি আসলেই কাজ করে থাকেন তাহলে ক্রোয়েশিয়ার বিপক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তার কারণ হলো ক্রোয়েশিয়া সবসময় মিডফিল্ড বেসড তারপরে অ্যাটাকিংয়ে যেয়ে থাকে। এটা আপনারা যারা ক্রোয়েশিয়ার খেলা দেখেছেন তারা খুব ভালো করে জানবেন। তাদের কাউন্টারগুলো হয়ে থাকে উইং থেকে, মিড থেকেও যায়, কিন্তু তারা মিডফিল্ডটাকে যেভাবে কন্ট্রোল করে এই কন্ট্রোলটা আসলে চোখের শান্তি, কিন্তু প্রতিপক্ষ হিসেবে তো আর চোখের শান্তি থাকে না, তখন সেটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই অশান্তিগুলো দূর করার জন্য কার্লো আনচেলত্তি মিডফিল্ডের দিকে নজর রেখেছেন। এখন সেই নজরটা এই অল্প সময়ের ভেতরে কতটা রিকভারি করতে পারবে এটা ম্যাচ শুরু হলে বা ম্যাচের দিন আপনারা দেখতে পারবেন। এই দুটো ম্যাচ কার্লো আনচেলত্তির জন্য আসলে কতটা জরুরি ছিল এইটা নিয়ে যদি আপনি আমাকে আলোচনা করতে বলেন তাহলে রাত পার হয়ে যাবে। অত ডেপথ আলোচনা না করে খুব সহজে বলছি, আনচেলত্তির হাতে সময় কম ছিল, প্লেয়ারদের পরিস্থিতি বোঝার জন্য বলেন আর যে জন্যই বলেন না কেন এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটার আসলে দরকার ছিল। দেখুন মেন একাদশের কতগুলো প্লেয়ার না থাকা, ইনজুরির সমস্যাটাও আসলে এই মুহূর্তে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই জায়গায় প্রত্যেকটা দল, ক্লাব যেমন চাইবে তাদের প্লেয়ারদেরকে মোটামুটি সেফ রাখতে, জাতীয় দলও চাইবে আমার প্লেয়ারগুলো মোটামুটি একটু সেফ থাকুক। এখন এই সেফ গেমের মধ্যে আপনি আসলে অনেক সময় অধৈর্য হয়ে যায়। এই অধৈর্যর জায়গা থেকে ধৈর্য ধরতে হবে, একই সাথে বাস্তবতা মেনে নিতে হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা সুন্দর ফুটবল দেখার অপেক্ষায় আপনিও আছেন, আমিও আছি। অর্থাৎ ফ্রান্সের বিপক্ষে মানে যেই ধরনের পারফরমেন্স ছিল সেটা দুঃখজনক হলেও 10 জনে পরিণত হওয়া ফ্রান্সের বিপক্ষে ড্রটা অন্ততপক্ষে না পাওয়াটা এটা কিন্তু আসলেই দুঃখজনক একটা ব্যাপার। ফ্রান্স যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলেছে, ব্রাজিল ওই স্বাচ্ছন্দ্যটা পায়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই স্বাচ্ছন্দ্যটা আসলেই দরকার। আশা করা যায় যে কার্লো আনচেলত্তি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের শিষ্যদেরকে ঠিকঠাকভাবে পরিচালিত করবেন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো একটা ম্যাচ উপহার দেবেন। আবারও বলি, এই 2 ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে নিজেদের কোন কোন জায়গায় ঘাটতি আছে সেটা তো ফাইন্ড আউট করার ম্যাচ। সেই জায়গায় কার্লো আনচেলত্তি যেন ফাইন্ড আউটের পাশাপাশি একটা ছন্দময় ফুটবল আপনাদের বা ভক্তদের উপহার দিতে পারে, সেটাই প্রত্যাশা। আশা করি এই পুরো বিষয়টা আপনি খুব শান্ত মাথায় শুনেছেন, বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কি বুঝেছেন সেটাও আপনি লিখতে পারেন, অথবা না বুঝে থাকলে সেটাও আপনি পয়েন্ট আকারে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি চেষ্টা করব আপনার সেই উত্তর দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।